গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 23শে আগস্ট, রবিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ঘরের কাজে অলরেডি হাত দিয়ে দিয়েছি। আর এখানে টুকটাক সিঙ্কে যে বাসনগুলো থাকে সেগুলো মাজতে এসে দেখলাম কি এই বাসন মাজার বাসন মেজে যে উপর করে রাখি একটা, সেটা একটু নোংরা নোংরা হয়েছে। মানে কী বলতো, নোংরা বলতে কী বলতো, কিছু কিছু জায়গায় দেখছি কি একটু হলদে হলদে ভাব, মানে তেল ছিটা হলুদ এরকম। আসলে পাশেই তো রান্নাবান্না করে রাখি, ঢালি, তারপর সিঙ্কেও একটু বাসন কোসন রাখি, ধুই, তো হয়তো কোনো ছিটা ছাটা গিয়ে এরকম হয়েছে। তো এখন না ধুলে না এটা বসে গেলে আর উঠতেই চাইবে না। আর এমনিতেও অনেক দিন হয়ে গেলে জলের একটা লাল দাগ হয়ে যায়, একেই অনেক কষ্টে আমি তুলেছি। তো এখন আর সেটা করি না। মাঝে মাঝেই যখনই দেখি অল্প অল্প স্বল্প নোংরা টোংরা হয়েছে পরিষ্কার করে মেজে দিই। কিন্তু আজকে পরিষ্কার করে মাজতে গিয়ে স্পুন রাখার যে একটা থাকে স্ট্যান্ড, ওইটা একটু ফেটে গেল। পুরনো হয়েছে না, অনেক দিন হয়ে গেছে এটা। তো জানি না কতদিন যাবে, সবে ওইটা ফাটা শুরু হয়েছে, এবার হয়তো এগুলোতে ধরবে আর কি। তো যতদিন চালাতে পারি চালাবো, তারপর দেখা যাবে। তবে হ্যাঁ, এইটা একটা খুবই কাজের জিনিস। যদি এটা আমার পুরোপুরি নষ্ট হয়ে যায়, আমি এরকম আরও একটা আনবো, কারণ এটা আমার খুব হেল্প হয়। ভিজে বাসন যখন জল সহ রাখি, একটু রান্নাঘরটা জল জল থাকে না, পুরো পরিষ্কার হয়ে যায়, সব জল ঝলমলিয়ে রোদ উঠেছে আর তেমনই ভ্যাপসানি গরম। এখানে সকালে সমস্ত কাজকর্ম সেরে এক কাপ চা করলাম। ইন্দ্র অলরেডি বেরিয়ে গেছে, চাটা খাবো, এই তারপর আমার ভিডিওর কাজ করতে বসবো। এই ডিসানোর পাস্তাটা, এটা হচ্ছে ডুরুম হুইট সেমোলিনা পাস্তা। পাস্তাটা বেশ দারুণ টেস্টি, মানে ভালো লাগে খেতে আর কি। আর এই পাস্তাটা আজকে যেটা দিয়ে রান্না করব সেটা হচ্ছে এই ডিসানোরই অলিভ অয়েল। তো ডিসানোর অলিভ অয়েল দিয়েই ডিসানোর পাস্তাটা রান্না করব। একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জলের মধ্যে পাস্তাটা একটু সেদ্ধ করে নিয়েছি। ভালো একটু সেদ্ধ বেশিই করতে হয় এটা। সেদ্ধ করে রেখে দিয়েছি পাশে। আর এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম। আর আমি একটু স্বাস্থ্যকর বানানোর জন্য বেশ কিছু সবজি অ্যাড করেছি এতে। তারপরেই দেখো এই যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে কিন্তু আমার পাস্তা একদম রেডি, টেস্টি টেস্টি পাস্তা। আর আমি এই ডিসানোর অলিভ অয়েল আর ডিসানোর পাস্তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করতে পারো। 12টা, আজকে সকাল থেকে তেমন কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আমি টেনশনে ছিলাম আমার ভিডিও আপলোড নিয়ে। সকালবেলায় এডিট করে ভয় ভয় আপলোডে বসিয়েছি। গতকাল তোমাদের মধ্যে একজনের কমেন্ট দেখলাম যে গতকালকার ভিডিওর কোয়ালিটিটা ভালো হয়নি, কেমন অস্পষ্ট দেখাচ্ছে। ওটা তো দেখাবে, কারণ আমি আমার ফোন থেকে যে আপলোড করি সেটার কোয়ালিটি আলাদা থাকে। আর আমি তাতানের ফোনে পাঠিয়েছি, একটা ভিডিও পাঠিয়ে দিলে সেই কোয়ালিটি অটোমেটিক কমে যায়, ভিডিও কোয়ালিটি আর কি। তো সেইটা আপলোড করেছি তাতানের ফোন থেকে, তো অটোমেটিকলি সেটা আমার মাথাতে নেই, কিন্তু পরে বুঝলাম যে ঠিক আছে। তো এই জন্য কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। তো কি করব জানি না, দুদিন কেন এরকম প্রবলেম হলো। অথচ আজকে অবশ্য আমি আমার ফোনটাকে একটু ক্লিয়ার করেছি, যেগুলো এক্সট্রা অনেক কিছু ভরে ছিল সেগুলোকে ক্লিয়ার করে ফোনটাকে, যত ফাঁকা থাকবে ফোন তত ভালো চলে। তো ক্লিয়ার করে আজকে আপলোডে বসালাম, একদম ঠিকঠাক আপলোড হয়েছে। আমি যেই বসিয়েছি ভয় আছি, রে আবার কতক্ষণ দেখাবে, আবার কতক্ষণ ধরে হবে, দেখলাম না ঠিকঠাক আছে। তো যে ছেলেটা আমাদের ওয়াইফাই দেয় তাকেও মেসেজ করলাম যে হ্যাঁ ভাই আজকে ঠিকঠাক মতো আপলোড হলো। ও বললো যাক ঠিক আছে। তো সেটা নিয়ে একটু টেনশনে ছিলাম। তো আপলোড করলাম কটা নাগাদ, 11টা না 11:30 নাগাদ আপলোড করলাম। আমি শিডিউল করে দিয়েছি, একটা সময় পাবলিশ হয়ে যাবে। আজকে মনটা অনেক ভালো লাগছে। দুদিন ধরে আমি কিন্তু আমার জন্য প্রবলেম হয়নি, আমি টাইম মতো 9টা 9:30 মতো এডিট কমপ্লিট করে আপলোডে বসিয়ে দিচ্ছিলাম, কিন্তু হচ্ছিল না। তো আজকে ঠিকঠাক হয়েছে, ভালো লাগছে মনটা। টেনশনে ছিল, টেনশন থাকলে দেখবে কাজগুলো না ঠিকঠাক মতো হয় না। তো যাই হোক, অনেকক্ষণ আগেই রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্নার কিছুটা গোছগাছ করেছি। এখানে কাঁকরোল কেটেছে, ভাপিয়ে নিয়েছি। এখানে মশলাপাতিও হয়ে গেছে। এখানে কিছু পটল বার করেছি, পটলগুলো কাটবো। এদিকে টেবিল পরিষ্কার, এই যে টেবিল পরিষ্কার। এখানে বাসন কোসনও সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। এখন শুধু দুপুরে রান্নাবান্না হবে, তারপরে আবার রান্নাঘর পরিষ্কার হবে। আর ওদিকে তাতান স্নান টান করে আজকেও কম্পিউটার ক্লাসে গেল। এখন ওদের যেহেতু সামনেই পরীক্ষা, তো আজকে এক্সট্রা ক্লাস নেবে, নাহলে তো ওদের অন্যদিন হয় কম্পিউটার, সন্ধ্যাবেলা হয়। আজকে এক্সট্রা ক্লাস নেবে বলে ম্যাম ডেকে পাঠিয়েছে। তো গেছে এখানে পাড়াতেই, বেশি দূরে না, হেঁটেই গেছে। তো এখানে কম্পিউটার ক্লাসে গেছে। আর কম্পিউটার ক্লাসে গেলে বেশ সময় লাগে, এমনি যে নর্মাল ক্লাসে যায় না 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। তো এই 12টার সময় গেল, আস্তে আস্তে মনে হয় 1:30 2টো বেজে যাবে। তো চলো রান্নাবান্না এবার বসাই, আজকে মনটা খুব খুশি খুশি।
মনটা বেশ ভালো লাগছে যে টাইম মতো ভিডিও আমি দিতে পেরেছি। এই জিনিসটা যদি করতে না পারি না আমার খুব চিন্তা হয়ে যায় যে আমি আমার নিজের কাজটা করেও আমি টাইম মতো ভিডিও দিতে পারলাম না কোনো কারণে। তো যাই হোক, এখন যা বুঝলাম নেটেরও সমস্যা না, আমার ফোনেই কিছু একটা সমস্যা হচ্ছিল, নাহলে এরকম কেন হবে। তো ভিডিও ওদিকটার কাজ কমপ্লিট, এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্নাবান্না সেরে প্রতিদিনের মতো গ্যাসের জায়গাটা পরিষ্কার করে নেব। রান্নাঘরটা পরিষ্কার করার পর ওই একটু সারাশি, তারপর কড়াই যে ঢেকেছি ঢাকনা, এগুলো টুকটাক বেরোয়, মিক্সির বাটি, এগুলো একটু মেজে পরিষ্কার করে নিলেই, রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলেই ব্যাস আমার মন শান্তি। তারপরে যাব স্নান করতে, আর খাবার তো টেবিলে রেখেই দিয়েছি, তোমাদের পরেই দেখাচ্ছি। আর তাতানেরও আসার সময় হয়ে গেছে। রান্না শেষে রান্নাঘর পরিষ্কার করে এই টুকটাক বাসন ছিল এগুলো মেজে ফেলেছি, আর ওদিকে তাতানো চলে এসছে। আর আজকে ভাত তো আছেই, তার সাথে রান্না হয়েছে যে ভেন্ডি সেদ্ধ, এখানে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে তেল পটল, আর এদিকে মাছের ঝোল, মানে একদম মাখা মাখা করে। ব্যাস এই রান্নাবান্না সেরে স্নান করে আসলে কি যে ফ্রেশ লাগে কি বলবো। মনে হয় না সারাদিনের একটা বিশাল বড় কাজ আমি মানে যুদ্ধ জয় করে আমি ফিরলাম একদম ফ্রেশ স্নানটা করলে। তার মধ্যে এখন বর্ষাকালের ওয়েদার না, ওই বলে না ভাদ্র মাসের পচা গরম, তো সেই হচ্ছে অবস্থা। ভাদ্র মাস তো পড়ে গেছে, আর এই বৃষ্টি হচ্ছে কিন্তু একটা পচা ভাবসানি গরম। আর এই গরমটা পুরো পুজো অবধি টানবে, পুজো টুজো সমস্ত কিছু মিটে যাবে, কালী পুজো মিটে যাবে, তারপরে ওয়েদার আস্তে আস্তে আবার সেই ঠান্ডা ঠান্ডা পড়বে। ও আমার সব থেকে প্রিয় কাল আসতে চলেছে, আমার সত্যিই খুব ভালো লাগে শীতকালটা। হ্যাঁ, বসন্তকাল তো সবারই ফেভারিট, সেটা আলাদা কথা, কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা এই তিনটে ঋতুর মধ্যে যদি বলো আমার, তাহলে শীতকালই পছন্দ, সব দিক থেকে ভালো। আমার এই গরমকাল, ভ্যাপসানি গরম আমার একদম সহ্য হয় না। তো যাই হোক, এখানে স্নান টান সেরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে বেশ কিছু জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম, কারণ চেয়ারে পুরো জমে গেছিলো, ওটা দেখতে বাজে লাগছিলো। আর সন্ধেবেলা হলেই না এটা সেটা থাকে, আর করা হয় না আলস্য করে, তাই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে আর আলস্য করিনি, আগেই এই কাজটা সেরে নিয়েছি। তাহলে নিচ্ছি বাজে এখন 7:20, আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমটুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু রেডি হলাম বেরোবো বলে। আর ঠিক বেরোবো মানে আমি ব্যাগ ট্যাগ নিয়ে রেডি, যে ব্যাগ, অমনি ঝমঝমিয়ে বৃষ্টি। আমি বারান্দাকে দাঁড়িয়েছিলাম যে দেখি ওয়েদার কীরকম, সেই বুঝে রেডি হবো। দেখলাম না ঠিকঠাক, লোকজন যাচ্ছে আসছে, আকাশও ঠিকঠাক আছে। ও বাবা, রেডি হলাম, বৃষ্টি। বেরোচ্ছিলাম, আমাদের ইন্দ্রর একটু ওষুধ লাগতো, আর এখানে আমি দুটো শাড়ি নিয়ে রেডি হয়েছি। এই শাড়ি দুটো সে কবে এনেছি অনলাইন থেকে, কিন্তু শাড়ি দুটোর ব্লাউজ আর বানাতে দেওয়া হচ্ছিল না। যখন এনেছিলাম ভেবেছিলাম কি না পুজোর সময় তাড়াহুড়ো করে ওরা বানায়, আমি আগে আগে বানাতে দেবো, আগে সেই মুখেই চলে এলাম পুজোর মুখে। এরপরে হয়তো আর নেবেই না, আর 2 মাসের মতো বাকি আছে পুজো। 2 মাস তো নেব, 2 মাসও না, হ্যাঁ 2 মাস। তো এই হচ্ছে ব্যাপার। বেরোতে যাবো, দিতেই দিচ্ছি, এখন দেখি কখন থামে। রেডি যখন হয়েছি দেখি ইচ্ছা আছে বেরোবে। ছেড়ে বাবাই আগে থেকে তো আর একজন আইসক্রিম খাচ্ছে, আর বলছে এই আইসক্রিমটাতে কি আমন্ড দেওয়া, আমি তাহলে খাবো না। না, এটা আমার এগুলো আমন্ড আমি বলছি বলে তাহলে আমি খাবো না। এই আইসক্রিমটার সাথে কি আমার মা নিয়ে এসেছিল, এই এতদিন পরে আইসক্রিম খাচ্ছি। এই দেখ না কমেছে, আওয়াজটা কমে বন্ধ হলো মনে হলো, তো একটু কমেছে, বন্ধ হয় একটু না, এখন বেরোলে অনেকটা। ভালো লাগছে। 35, হ্যাঁ বলি তো, আমি ওকে বলি সাবধানে যাবে, দেখে রাস্তা পার হবে। আমাকে বলছে বৃষ্টির ওয়েদার, গাড়ি আসতে চালাবে, পৌঁছে ফোন করবে। বৃষ্টিটা এখন একটু কমেছে, রেডি যখন হয়েছি বেরিয়েই পড়ি, কাজটা সেরে আসি। সে কবে যাওয়ার কথা, বাজে এখন 8:40, 7:40-এ বেরিয়েছি, 8:40-এ চলে এসেছি। 1 ঘন্টার মধ্যে সব হয়ে গেছে। জামা কাপড় ছেড়ে এই যে ফিল্টারটা চালালাম, আর এই যে 1 কাপ চা করলাম, তার সাথে এই যে ঝুড়ি ভাজা মিলে গে। ভাবলাম এখানে বসবো, একজন বলছে না আসো আমার কাছে বসো, আমি বলবো তুমি আমার পাশে বসে চা খাবে, ফোন দেখবে না। তাহলে করবো, নাহলে করবো না, ব্ল্যাকমেইল করছে আমার।
বাজে এখন 11:30। আমার রান্না বান্না হয়ে গেছে, টেবিলে রয়েছে। ইন্দ্র খাওয়া হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। আমার খুব একটা খিদে নেই, আমার ভালো লাগছে না, খাবো না। আর তাতান খায়নি, ও পড়ছে, ও বললো একটু পরে খাবে। আমি ওর পাশে বসে বসে কিছু কমেন্ট দেখছিলাম, কমেন্টগুলো দেখে আমার মাথা ঘুরে গেছে। মানুষ এরকম কমেন্ট কী করে করতে পারে। প্রথমে আমি বলি, আমার এই জন্মদিনের যাওয়া নিয়ে, জন্মদিনের গিফট নিয়ে অনেক কমেন্ট এসছে। দেখো, নর্মাল কমেন্ট করা এক জিনিস, হ্যাঁ অনেকে বলেছে এটা দিতে পারতে সেটা দিতে পারতে, অনেকে বলেছে স্কুল যেহেতু যায় টিফিন বক্স বোতল হ্যানা এগুলো কমন জিনিস হয়ে গেছে। স্কুলের বোতল টিফিন বক্স দেওয়াকে প্রচুর পাবে। আমি একটু ওকে আনকমন জিনিস দেওয়ার চেষ্টা করেছিলাম যাতে বাচ্চাটা খুশি হয় আর কি। এবার আরেকজন কমেন্ট করেছো, আমার তার কমেন্ট দেখে আমার মাথা ঘুরে গেছে, যে একটা ল্যাপটপ দিতে পারতে, ওর কাজে লাগতো। আর ইউ ম্যাড? তোমার কি মাথা টাথা ঠিক আছে? মানে তোমার সুস্থ মস্তিষ্কের মানুষ তুমি? একটা 5 বছরের বাচ্চাকে ল্যাপটপ দেব, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, জন্মদিনে আমি ল্যাপটপ দেব? আমি একটা কথা বলি, আমরা কিন্তু খুব সাধারণ, আমরা মধ্যবিত্ত বললেও ভুল, একদম সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। তোমরা যারা এই জন্মদিনের গিফট নিয়ে কমেন্ট করেছো না, তোমরা হয়তো অনেক হাই লেভেলের, অনেক বড় লোক। কাজে নেক্সট দিন থেকে আমার ভিডিও দেখো না, বড়লোক চ্যানেলগুলো ভিজিট করো, তাহলে তোমাদের ভালো লাগবে। বড়লোক চ্যানেলগুলোতে সোনার জিনিস গিফট করছে, গাড়ি গিফট করছে, ফ্ল্যাট গিফট করছে। হয়তো তোমরা হয়তো তাই করো, যে আমাকে কমেন্ট করেছো না যে এই গিফট কেউ দেয়, তোমরা হয়তো জন্মদিনে, তোমরা যেহেতু বড়লোক, তোমরা জন্মদিনের গিফটে তোমরা ফ্ল্যাট গিফট করো, গাড়ি গিফট করো, সোনার জিনিস গিফট করো, ল্যাপটপ গিফট করো। আমাদের বাবা সেই অকাত নেই গো, আমাদের সেই অকাত নেই যে জন্মদিনে আমি ল্যাপটপ গিফট করবো। আমরা নিজেরা কিনতে গিয়ে আমরা হিমশিম খাই। একটা জিনিস কিনতে গিয়ে, একটা ফ্ল্যাট কিনেছি, তার জন্য সমস্ত কিছু সর্বস্ব হারিয়েছি, সোনার জন্য সব বিক্রি করে দিয়েছে, নিঃস্ব হয়ে গেছে একদম। ঠিক আছে, কাজেই আমাদের সেই অকাত নেই। আর একটা কথা আমি সবসময় বলি, আমি সবসময় সম্পর্ক বজায় রাখি সমানে সমানে। আমি নিজে মধ্যবিত্ত, আর আমি কোনো বড়লোকদের সাথে সম্পর্ক রাখি না, এবং এমন অনেক বড়লোক আত্মীয় আছে আমরা তাদের সাথে সম্পর্ক রাখি না, কারণ তাদের সাথে সম্পর্কে আমরা পেরে উঠবো না। সেই যদি আজকে আমাকে একটা ভালো দামি গিফট দেয়, আমাকেও তাকে রিটার্ন হিসাবে সেরকমই একটা দামি গিফট দেওয়া উচিত, যেটা আমরা পারবো না, আমাদের সাধ্যের বাইরে হয়ে যাবে। তাই জন্য আমরা সেরকম মিশিও না, আমরা আমাদের সমানে সমানে মিশি, যাতে আমি যে গিফটটা দেবো আমার সাধ্য অনুযায়ী যাকে দেবো, সে যাতে সেই গিফট নিয়ে না করে, মানে কি বলবো ওটাকে, তোমাদের মতো এরকম আলোচনা না করে যে সেটা দিল। কারণ তারাও বুঝবে যে তারাও জন্মদিনে কি গিফট দেওয়ার তারা ক্ষমতা রাখে। আমারও মেয়ের 5 বছরের জন্মদিন হয়েছিল, আমিও অনেক গিফট পেয়েছিলাম। আর সাধ্যের মধ্যে আমি কে কি গিফট দিয়েছে আমি আলোচনা করতে বসে নিয়ে এটা দিল, কারণ আমি জানি আমাদের ক্ষমতাটা কি। আমার মেয়ের 5 বছর জন্মদিনে হটপট টিফিন বক্স এইসব হ্যানা ত্যানা এইসব পেয়েছিলাম। আমিও কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট এইসব পাইনি, ল্যাপটপ পাইনি। ঠিক আছে, কাজেই তোমরা অনেক বড় লোক, তোমরা বড় লোক চ্যানেলগুলো ভিজিট করো। আমরা মধ্যবিত্ত, আমরা কিন্তু জন্মদিনে এরকমই গিফট করি। আমি কিন্তু সবাইকে বলছি না, সবাই আবার গায়ে নিও না। আমি 2-3 জনকে যারা এই গিফট নিয়ে এত কিছু কথা বলেছে, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি। আমরা এরকম জন্মদিনে এরকম গিফট করতে পারি না, আমাদের ক্ষমতার বাইরে। আমার কাছে যদি 100 টাকা থাকে, তবে গিয়ে আমি 10 টাকা দেওয়ার কথা ভাববো। আর যদি আমার কাছে 10 টাকা থাকে, আমি 1 টাকা গিফট দেওয়ার কথা ভাববো। 10 টাকা থাকলে 10 টাকারই গিফট দিয়ে দেবো না, 100 টাকা থাকলে 100 টাকায় গিফট দিয়ে দেবো না। নিজের জন্য কিনতে গেলেও 10 বার ভাববো। আমরা মধ্যবিত্ত পরিবারে একটা জিনিস যখন হেভি অ্যামাউন্টের জিনিস করতে চাই না, আমাদের পাশে একটা কিছু ত্যাগ করতে হয়, তাহলে গিয়ে একটা জিনিস আমরা পাই। আমরা হচ্ছে একদম মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা খুব বড়লোক ঘরের মানুষ না যে জন্মদিনে আমরা এইসব গিফট করবো। ল্যাপটপ, বাপরে বাপ, আমার তো শুনেই মাথা খারাপ হয়ে গেছে। ল্যাপটপ, একটা ল্যাপটপ বাজারে কিনতে যাও 50 থেকে 60 হাজার টাকা, আরও বেশি ছাড়া কম না। অ্যাপেলের কিনতে গেলে তো আরও বেশি গিফট। আমার নিজের অ্যাকাউন্ট খুঁজলে মনে এত টাকা পাওয়া যাবে না, আছে নাকি? কাজেই তোমরা অনেক হাইফাই, কাজে তোমাদের চিন্তা ভাবনা নিয়ে আমাদের স্ট্যাটাসকে মেলালে চলবে না। আমরা একদম মধ্যবিত্ত স্ট্যাটাসের মানুষ। আর আমি যাদের সাথে মিশেছি, যাদের সাথে মিশি, ওরাও আমাদের একই স্ট্যাটাসের মানুষ। ওরাও যখন আমাকে কিছু গিফট করে, আমি সেটা নিয়ে আলোচনা করি না, ভাবি যে না, তার সাধ্য মতো আমাকে গিফট দিয়েছে। আর সবথেকে বড় কথা, গিফট একটা ভালোবাসার উপহার, ওটার কখনো দাম ধরা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যার যেরকম সামর্থ্য সে সেরকম গিফট দেবে, যার যেটা মন থেকে আসবে সে সেটা গিফট দেবে। ওটা দিতেই হবে, ওটা দিতেই হবে এমন কোনো কথা না। তার মধ্যেও একটা অকেশনের ব্যাপার আছে। বিয়ে বাড়ি, যেমন আমি জুইকে বিয়েতে আমি সোনার টাসেল হার দিয়েছিলাম। তুর্যর যে অন্নপ্রাশন হয়েছিল, অন্নপ্রাশনে আমি সোনার আংটি দিয়েছিলাম। যখন যেরকম সামর্থ্য কিংবা যখন সেই অনুষ্ঠান, সেটার উপর ডিপেন্ড করে যে আমি কি দেবো না দেবো।
কাজেই মানে আমার হাসবো না রাখবো আমি বুঝে উঠতে পারছি না। জন্মদিনে ল্যাপটপ আমরা ভাবতেই পারি না গো, তোমাদের কাছে এটা ক্যাজুয়াল হতে পারে, আমরা এটা ভাবতেই পারি না। আমি যাকে দিয়েছি না, তুর্যর মাকে আর তুর্যর দিদাকে যদি জিজ্ঞাসা করি, ওরাও বলবে কি বলিস রে, ওরাও মানে অবাক হয়ে যাবে। কারণ আমরা সেই স্ট্যাটাসে না, আমরা একদম লো স্ট্যাটাসে বিলং করি। মানে আমরা বিত্তর হিসাব করে বলছি, মধ্যবিত্ত, আমরা কোনো উচ্চবিত্ত শ্রেণীর মানুষ নই, আমরা একদম মধ্যবিত্ত মিডল ক্লাস মানুষ। মিডল ক্লাস মানুষরা এরকম জন্মদিনে এরকম গিফট দেওয়ার কথা ভাবতেই পারে না। আরেকজন কমেন্ট করেছে তোমাকে পুরো ভিখিরি লাগছে, কানে গলায় হাতে কোনো সোনার জিনিস নেই, জানো কিন্তু। আবার পরের লাইনেই লিখেছো, ও সব তো বিক্রি করে দিয়েছো, লোক সমাজে পড়বে কি। জানো কিন্তু আমি সব বিক্রি করে দিয়েছি, আমার কাছে কিছু নেই। তা সত্ত্বেও মানে মানুষকে কিভাবে ছোট করবে, কিভাবে নিচু করে কথা বলবে, কিভাবে মনে আঘাত দিয়ে কথা বলবে, সেগুলোর জন্য তোমরা পুরো রেডি থাকো। আর একটা কথা বলি, তোমরা মানে কি বলবো, এগুলো বললে আবার বলবে জ্ঞান দিচ্ছি। যেরকম করবে সেরকম পেতেও হবে কিন্তু। আজকে তুমি আমাকে মনে দুঃখ দিয়ে কথা বললে কিংবা আমাকে ছোট করে কথা বললে, ভবিষ্যতে রিটার্ন তোমার কাছে সুদ সমেত যাবে। আমার তরফ থেকে না, হয়তো অন্য কারোর কাছ থেকে, কিংবা হয়তো পাচ্ছও, হয়তো আমি কি দেখতে গেছি। কাজেই আর একটা কথা, আমার যদি সোনার জিনিস থাকতেও না, তাও আমি পড়তাম না। আজকালকার যা দিনকাল পড়েছে, কেউ সোনার জিনিস থাকলেও পড়তে পারে না। সব সিটি গোল্ড ইমিটেশন সব পড়ে যায়, থাকলেও মানুষ পড়ে না। আমার যদি থাকতো আমি তাও পরতাম না। এখন মানুষ এরকম শাড়ি ঠাড়ি পরে, এরকম শাড়ির সাথে ম্যাচিং করেই এরকম ধরনের ইয়াররিং, নেকলেস এসব পরে যায়। সোনার জিনিস পরে কেউ এখন রাস্তায় বেরোয় না, পারে না। তোমাদের প্রচুর আছে, তোমরা বেরোচ্ছ, সেটা আলাদা ব্যাপার। আমাদের থাকলেও আমরা পড়তাম না। যে বললাম, আমরা একদম মিডল ক্লাস ফ্যামিলির লোক। কাজে তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করেছো, তোমরা প্লিজ নেক্সট দিন থেকে একটু বড় চ্যানেলগুলোতে, মানে যারা বড় লোক, যারা গাড়ি বাড়ি গিফট করে, ল্যাপটপ গিফট করে, তাদের চ্যানেলগুলো দেখো, তাহলে তোমাদের মাইন্ডের সাথে একদম ম্যাচিং হবে। না হলে তোমাদের মাইন্ডের সাথে আমাদের কোনোদিনই ম্যাচিং হবে না। কারণ আমরা এরকমই, আমরা এইভাবেই চলাফেরা করি। আর তোমাদের মেন্টালিটি অন্য, তোমরা তো গাড়ি বাড়ি দাও, তোমাদের মেন্টালিটি অন্য, কাজে ম্যাচিং হবে না। আরেকটা কথা বলেছো, তোমার মাকেও দেখলে মনে হয় কৃপণ। হ্যাঁ গো, আমার 14 গোষ্ঠী কৃপণ, আমার পুরো গোষ্ঠী কৃপণ। তুমি অনেক বড় মনের মানুষ, বললামই, তুমি অনেক বড় মনের মানুষ, তোমরা সবাই অনেক বড় বড় মনের মানুষ। আমার মন একদম ছোট্ট গো। কাজে যাদের বড় মন তাদের সাথে মেশো, মানে তাদের চ্যানেল দেখো আর কি। আমি বলছি আমার একদম ছোট্ট মন, আর আমার কিছু ভালো বন্ধুরা আছে, আমার তাকে ভালোবাসে, আমার তাদেরকে নিয়ে চলে যাবে। তোমরা অনেক বড় মনের মানুষের চ্যানেল গিয়ে দেখো প্লিজ। নেক্সট দিন থেকে আমাকে জ্ঞান দিতে আসবে না আমার ছোট মন না বড় মন। আমার এরকমই মন, আমার 14 গোষ্ঠীর মন কৃপণ। আমরা কৃপণ, হ্যাঁ ঠিক আছে, আমরা যাদের সাথে মিশি তারাও কৃপণ। আমরা এরকমই। মানে ভাবা যায়, একটা বাচ্চাকে গিফট দিয়েছি, ওই দিয়েছি, তাই নিয়ে এত কথা। আমার তো শুনে মানে মাথা খারাপ হয়ে গেছে। জানি না, আমি আজকে এরকমভাবে, আমার এমনিতেও মাথাটা একটু খারাপ ছিল, আমি এরকমভাবে কথা বলে দিলাম। হয়তো অনেকের কাছে খারাপ লাগবে যে তুমি এরকম রিয়্যাক্ট করলে কেন। যেমন ব্লগ যেমন দেখাচ্ছ পাবলিককে, তেমনই তো তোমাকে শুনতেও হবে। পাবলিককে দেখাচ্ছি বলে এই না যে খুশি বলবে। জানি না আমি আজকে এরকমভাবে কথা বলে ঠিক করলাম না ভুল করলাম। আমাকে যারা ভালোবাসো তাদের যদি কোনো রকম খারাপ লেগে থাকে তাহলে সরি, আমাকে ক্ষমা করে দিও। কি বলবো আর। কিন্তু যাদেরকে বলেছি তাদের কাছে ক্ষমা চাইছি না। যাদেরকে বলেছি তাদের জন্য আমি ঠিক বলেছি। তারা কি ভাবলো না ভাবলো আমার যায় আসে না। কিন্তু আমার যারা বন্ধু আছে, আমাকে যারা ভালোবাসো, তাদের যদি খারাপ লাগে তাদের জন্য আমি সরি। আমি এরকম রিয়্যাক্ট করলাম। আর এই রিয়্যাক্টটা তোমাদের সবার জন্য ছিল না, শুধু যারা এরকম কমেন্ট করেছে। আরও কিছু কিছু কমেন্ট করেছে, আমার মনে পড়ছে না। এই কমেন্টগুলো সবগুলো পড়েই আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আরও কিছু কিছু কী কী কমেন্ট ছিল বেশ ভুলে যাচ্ছি, এখন মনে পড়ছে না। এইসব কমেন্টগুলো পড়েই আমার মাথা খারাপ হয়ে গেছে। যারা এই সব কমেন্টগুলো করেছো, আমি শুধু তাদেরকেই বলছি, আমি কিন্তু সবাইকে বলিনি। তারা কী ভাবে না ভাবলো আমার যায় আসে না। তারা পরদিন থেকে আমার ব্লগ না দেখলেও আমার কোনো ব্যাপার না। আর আমি চাইও যাতে না দেখুক। ওরকম দেখবে, ব্লগ দেখবে, কমেন্টটা করতে আসবে, আবার এরকম ধরনের খোঁচামারা কমেন্ট করবে, দেখার দরকার নেই। আমি বুঝে পাই না, আমাকে তো পছন্দ করো না। তোমাদের কমেন্ট দেখে বোঝা যায় যে আমাকে পছন্দ করছো না, আমি কৃপণ, আমি ভিখিরি, আমি হ্যান ত্যান। তাহলে আমি দেখতে আসো কেন? এখন বলবে কই তোমার ব্লগ দেখতে আসি, টাকা পড়েছে দেখতে আসি না, তোমার এইসব ব্যবহার, এই কি তোমার ছাতার মাথাতে দেখতে আসো না যখন, হলো ক্লিক করো কেন? হাসি পায়। ক্লিক করো কেন? ক্লিক করা মানেই তো আমার একটা ভিউ হলো, প্লাস কমেন্টও করছো।
মানে নর্মাল ভিউয়ার্সটা যেরকম দেখছে তুমিও সেই পর্যায়েই পড়ে গেলে, ক্লিক করলে মানে তুমি একজন ভিউয়ার্স হয়ে গেলে, আবার কমেন্টও করছো, মানে একদম পাকাপোক্ত ভিউয়ার্স, অথচ ভিডিও দেখছো না, এটা বললে তো আমি মানবো না। যে যাকে পছন্দ করে না তার তো মুখও মারাবে না, তার ছায়াও মারাবে না, তো দেখতে আসো কেন? নেক্সট দিন থেকে যদি লজ্জা থাকে, এতটুকু লজ্জা থাকে, নেক্সট দিন থেকে আমার ব্লগ দেখতে আসবে না প্লিজ। আমি কিন্তু আবারও বলছি, আমি আমার বন্ধুদের বলছি না যারা এরকম ধরনের আমাকে সহ্য করতে পারে না, অথচ প্রতিদিন ভিডিওতে এসে এরকম ধরনের খোঁচা মারা কমেন্ট করে যাও, আমি শুধু তাদেরকে উদ্দেশ্য করে বলছি, নেক্সট দিন থেকে লজ্জা থাকলে আমার ভিডিওতে আর ক্লিক করবে না আর কমেন্টও করবে না, ঠিক আছে? সরি, আমি যারা আমার বন্ধু, প্লিজ, আমার এরকম জানি না আমি কী করছি না ঠিক করছি, আমার মাথা খারাপ হয়ে গেছে, তবে কমেন্টগুলো দেখে আমার মাথা, ও হ্যাঁ, এবার এই যে একটা করে মনে পড়লো, আরেকজন কমেন্ট করেছো কি বাড়িতেই অনুষ্ঠান করতে পারতো, দাদা বৌদিতে গিয়ে করার কি দরকার ছিল, ইস এটা খাওয়ানোর ছিঁড়ি, বিরিয়ানি কেউ খাওয়ায়? ওই যে বললাম, তুমি হচ্ছে আম্বানির ঘরের পরিবার, তোমার কি আমার ব্লগ ভালো লাগবে? আমাদের এরকম জন্মদিনের অনুষ্ঠানে এরকমই খাওয়ায়, আমরা তাতে কোনো রকম আলোচনা করিনি, বাড়িতে এসে এই সেটা খাইয়েছে ওটা খাইয়েছে, একদম ঠিক করেছে। আমি আরও ভাবছি বাবা প্রচুর খরচা হয়ে গেছে, প্রচুর খরচা করে ফেলেছে, আমরা এরকম ভাবি, আর তোমাদের কাছে মনে হচ্ছে সেটা খাওয়ায়, বড় লোক। দেখতে এসো না আমার ব্লগ, ভালো লাগবে না, পোষাবে না, এরকমই মনে হবে, ইস কি খাওয়া, ইস কি গিফট, এরকমই মনে হবে। আজকে তারা জুই এখন ডিউটি করে, ছুটি পায় না, মামা মামির বয়স হয়েছে, এরকম অনুষ্ঠান বাড়িতে করলে একটা খাটাখাটনি থাকে, যতই রান্না বাইরের লোক করুক এই করুক, ঘরের মধ্যেও অনেক কাজকর্ম থাকে। এখন এটা অনেকেই করে যে রেস্টুরেন্টে গিয়ে অনুষ্ঠান করে ফেলে, তাহলে আর কোনো খাটাখাটনি ঝামেলা রইলো না, তা না করার কি আছে, ভালো তো, প্রবলেম কোথায়? এটাতেও তোমাদের প্রবলেম। আর বিরিয়ানি খাইয়েছে, খারাপ কি খাইয়েছে? চিকেন বিরিয়ানি খাইয়েছে, খারাপ কি খাইয়েছে? যারা যারা যেতে পারেনি তাদের আবার পার্সেলও দিয়ে দিয়েছে, খারাপ কি করেছে? আমরা এরকমই করি, আমাদেরটা নিয়ে ওরা খুদ ধরে না, আবার ওদেরটা নিয়ে আমরা খুদ ধরি না, কারণ আমরা একই স্ট্যাটাসে বিলং করি। আর তোমরা যেহেতু হায়ার স্ট্যাটাসের মানুষ, তাই জন্য তোমাদের সমস্যা হচ্ছে। কাজে হায়ার স্ট্যাটাসের মানুষ যখন, তাহলে হায়ার লেভেলের ব্লগ দেখো, আমার ব্লগ দেখতে এসো না, তাহলে সবসময় তোমাদের এরকম মানে তোমাদের মনের সাথে মিল হবে না, মনে হবে আমরা কৃপণ, আমরা এরকম হ্যান ত্যান, এই খাওয়াই, এই গিফট দিই, কারণ তোমরা তো বড় লোক, তোমাদের সাথে ম্যাচিং হবে না। চলো টাটা, আর ভালো লাগছে না।